চলুন আজ কয়েকটা প্রশ্নের মুখোমুখি হই আমরা সবাই। মুস্তাফিজুর রহমানকে বিশেষ কারণে আইপিএল থেকে বাদ দেওয়ার কথা বলা হলো, কিন্তু আজও কেন স্পষ্ট করে জানানো হচ্ছে না সে কারণটা কি? এই অস্পষ্টতাই যখন বাংলাদেশে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি করলো, তখনও ভারতীয় হিসেবে আমরা কি একই জায়গায় বিষয়টি নিয়ে ভাবতাম না? আইসিসি যদি ভোটিং প্রক্রিয়াতেই যাবে, তাহলে সেটা এত শেষে কেন, এক সপ্তাহ আগে কেন হলো না? গোটা প্রক্রিয়াটাই কি এমন ভাবে এগুলো যাতে বাংলাদেশ আবেগে একটা হঠকারী সিদ্ধান্ত নেয়, আর সেই রিয়াকশনটাই হয়ে ওঠে পুরো পরিকল্পনার চূড়ান্ত ধাপ? ক্রিকেটে যে নোংরা কূটনীতি ঢুকে পড়লো 22 গজের ভেতরে, এটা কি আর ফিরবে, নাকি এটাই এখন ভবিষ্যতের নেতিবাচক দৃষ্টান্ত? আইসিসি বলছে ভেন্যু বদলালে দৃষ্টান্ত তৈরি হবে, কিন্তু তারা যেভাবে বাংলাদেশকে কার্যত কোণঠাসা করলো, সেটা কি নেতিবাচক দৃষ্টান্ত নয়? প্রিয় দর্শক, আজকে সঙ্গত কারণেই বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছি আমরা সকলে, যারা ভারত বাংলাদেশ নয় বরং ক্রিকেটের ভক্ত, ক্রিকেট প্রেমিক। আমরা রাজনীতির নয় ছয় না বুঝেই শুধু ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের বিশ্লেষণেই থাকবো আজ। আমরা কোনো সীমান্তে আটকে থাকবো না। চলুন তাহলে আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গের বিশ্লেষণ শুরু করা যাক। দেখো, সহমত পোষণ করছি। আমার এই মুহূর্তে গতকাল আইসিসি যে ভার্চুয়ালি বৈঠক করেছে, যতদূর সম্ভব জেনেছি যে বোধহয় 15টি দেশ যারা আইসিসির নথিভুক্ত দেশ এই বিশ্ব ক্রিকেটের মঞ্চে তাদের সঙ্গে যুক্ত। শুধুমাত্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ইস্যুটা কি, যে তারা যে দাবিটা করছে নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসতে চায় না, আইসিসির এই সিদ্ধান্তে আইসিসি খেলতে আসতে বলছে এবং বলছে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান শুধু বাংলাদেশকে সমর্থন দিয়েছে, আর বাকি দেশগুলো কেউ দেয়নি, ভোটাভুটিতে হেরে গেছে। আমার প্রশ্ন, এই কার্যক্রমটা একেবারে প্রথম পর্যায়ে কি করা যেত না? একদম প্রথম পর্যায়ে। আর একটা বিষয়, আমি জানি না এটা আইসিসি নথিভুক্ত বিষয়ের মধ্যে পড়ে কিনা, মুস্তাফিজুরকে চুক্তি করেও বিসিসিআই যে বাদ দিয়েছে, এটা কতটা যৌক্তিক? এটা আইসিসি এই 15টা দেশের মধ্যে যারা আইসিসির সঙ্গে নথিভুক্ত আছে, এই বিশ্ব মঞ্চে, ক্রিকেটের বিশ্ব মঞ্চে ভার্চুয়ালি এই প্রস্তাবটা যদি রাখতো, এটা কতটা যৌক্তিক, কতটা উচিত বা অনুচিত হয়েছে, সেটার একটা ভোটাভুটি বোধহয় করলে আমার মনে হয় তাহলে বাংলাদেশের কাছেও বিষয়টা পরিষ্কার হয়ে যেত। বিসিসিআই কেও যে প্রশ্ন চিহ্ন বিদ্ধ করা হচ্ছে, সেই জায়গাটাও পরিষ্কার হয়ে যেত। সমস্ত বিতর্কের অবসান। এখন প্রশ্ন হচ্ছে, আমি একজন ক্রিকেট বোদ্ধা, বিশ্লেষক, ভারতের নাগরিক, ক্রিকেট লাভার, আইসিসির আমি তো খুব নগণ্য মাত্র। আইসিসির এই কার্যক্রম নিয়ে কেন এরকম হাজারো প্রশ্ন ছুটে আসছে? কেন বাংলাদেশকে এই ভোটাভুটির পর্যায়ে ফেলা হলো? এটা তো প্রথম দিনই করা যেত, যে আইসিসি নথিভুক্ত যেসব দেশ ক্রিকেট খেলবে, আইসিসির যা নির্দেশ, যা সময়সূচি, যা কর্মসূচি দেবে, সবাই সেটা মেনে নেবে। বাংলাদেশ মানতে চাইছে না, এটা ভোটাভুটি হোক। তাহলে এত ক্রাইসিস ম্যানেজার বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে আইসিসি প্রতিনিধিরা যাচ্ছেন, একজন ভিসা পাচ্ছেন না, ভিসা ডিলে করে দেওয়া হচ্ছে, সে ভার্চুয়ালি বসছে, সময় বেঁধে দেওয়া হচ্ছে, অন্তর্বর্তী সরকার ইনভলভ হয়ে গেল, দেশের গরিমা নষ্ট হচ্ছে। এখন আরেকটা প্রশ্ন, আইসিসির যারা নিরাপত্তা সংক্রান্ত স্ট্র্যাটেজি বিশ্লেষণ করে, যে বিভিন্ন রঙের কার্ড পাঠানো হয় খেলার আগে, সেখানে মধ্যম দেওয়া হয়েছে। বাংলাদেশ মুস্তাফিজুর ইস্যুতে যেতে চাইছে না, নিরাপত্তা। আশা, বলুন তো, আমার একটা প্রশ্ন, আমি তো খেলতে যাবই, কিন্তু আমি খেলতে গিয়ে যদি নিরাপত্তা অভাব বোধ করি, না সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, আচ্ছা ভাই, মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হলো? কি কারণ? বারবার তুমি ঘুরিয়ে মুস্তাফিজুর রহমানের কথা আনছো, আমি একটু জাস্ট তোমার সঙ্গে সংযুক্ত করব, কিন্তু তার আগে আরেকটি পয়েন্ট তোমার কথার সঙ্গে আমার একটু আমি যুক্ত করতে চাই। আসলে পাকিস্তান কি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে? আমার কিন্তু তা মনে হয় না। পাকিস্তান ভারতের বিপক্ষে দাঁড়িয়েছে, যে কারণেই বাংলাদেশের পাশে বলে মনে হয়েছে। কারণ যে 15টি দেশের যে ক্রিকেট বোর্ড যাদের ভোটাভুটি হয়েছে, তাদের মধ্যে শুধুমাত্র বাংলাদেশের বাইরে পাকিস্তান ওই সিদ্ধান্তের পক্ষে, বাংলাদেশের সিদ্ধান্তের পক্ষে রায় দিয়েছে, অর্থাৎ ভারতের বিপক্ষে রায় দিয়েছে। গেল এক। দুই হচ্ছে মুস্তাফিজুর রহমানের ইস্যুটিকে, তুমি বলছো যে মুস্তাফিজুর রহমান ইস্যুটিকে নিয়ে এরকম একটি ভোটাভুটি ওই সময় করলে ভালো ছিল, কিন্তু আমি সঙ্গত কারণেই আমি অনুষ্ঠান শুরু করার সময় কিন্তু প্রশ্ন করেছি যে নিরাপত্তার কথা যেখানে বলা হচ্ছে, যে
নিরাপত্তার বিষয়টি আইসিসির পক্ষ থেকে নিরাপত্তাহীনতা বা আইসিসির পক্ষ থেকে এমন কোনো অবজারভেশন নেই যে নিরাপত্তা হানি হবে বা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং নিরাপত্তা দেয়া যাবে না এই ধরনের কথাবার্তা আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলা হয়নি। হ্যাঁ, ধরে নিলাম ভ্যালিড এন্ড কারেন্ট এবং লজিক্যালি পয়েন্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হলো, সেটিও বলা হয়েছে যে আইসিসি বলছে যে নিরাপত্তার বিষয়ে বা নিরাপত্তা হানি হবে এরকম আশঙ্কা থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, এরকম কোনো লজিক্যালি ডকুমেন্ট বাংলাদেশ বিসিবি দেখাতে পারবে না, এটাও কারেক্ট। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে বা ক্রিকেট লাভারদের প্রশ্ন, তাহলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হলো কোট আনকোট বলা হলো বিশেষ পরিস্থিতির কারণে, তাহলে বিশেষ পরিস্থিতিটা কি? 2024-এর 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের অবনতি, তাতে বিশেষ পরিস্থিতির যে অর্থ সেটি কি একেবারে মানে নাবালকরাও তো বুঝতে পারবে যে বিশেষ পরিস্থিতি বলতে কি রকম। আর এক রকম ভাবে দীপু দাস হত্যাকাণ্ডের পর ভারতের বিভিন্ন বাংলাদেশি দূতাবাস, উপদূতাবাস কিংবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা কলকাতা বইমেলাতে দেখছি বাংলাদেশ পার্টিসিপেট করতে পারেনি। শ্যামনগরের বইমেলাতে একটি বিশেষ ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি বই বিক্রি করা হচ্ছিল, সেখানে ওই বই বিক্রেতা ভারতীয়, তাকে হেনস্থা করা হয়েছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষ থেকে যদি নিরাপত্তার বিষয়টিকে সামনে আনা হয়, তাহলে তাদের আবেগের বিষয়ে শ্রদ্ধাশীল, হ্যাঁ, তারা হয়তো তাদের কাছে নিরাপত্তার বিষয়টি দালিলিক প্রমাণ নেই। এই ফাঁকটা কি ফাঁদ নয়, পরমাশিস? কারণ আইসিসি নিরাপত্তার কথা বললো না একদিকে, অন্যদিকে নিরাপত্তার বিষয়টি এড়িয়েও গেল না। বাংলাদেশ যখন সেই ইমোশনাল ফাঁদে পা দিল, তখনই আইসিসির কাছে সেই স্ক্রিপ্টেড বিষয়টি, একেবারে স্ক্রিপ্টেড একটা প্ল্যান, একটা স্ক্রিপ্টেড একটা নাটক মঞ্চস্থ হলো এবং সেই নাটকের জবনিকা পাত আইসিসির মতো হলো বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইশারায় হলো। বা আমি যদি আরো একটু এক আতশ কাচের তলায় ফেলি, তাহলে আমাদের যারা হুমকি দিয়েছিল যে সমস্ত রাজনৈতিক দলের ক্ষুদ্রাংশ কিংবা ভগ্নাংশের কতিপয় রাজনৈতিক দলের টকশো নির্ভর নেতৃত্ব, সেখানে কোনো মিছিলও হয়নি। আমাদের কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স এর সামনে কোনো মিছিল হয়নি, একটা পোস্টারও পড়েনি। তাহলে কি বিশেষ পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমান বাদ দেওয়া হয়েছিল? তাহলে এই গোটা বিষয়টি কি, মানে এটা কি আর কোনো বলার আর অবকাশ রাখে খুলে? এখানে তুমি বলতে পারো যে ইমোশনালি বাংলাদেশ সরে গিয়েছে বা বাংলাদেশ ভেবেছে যে মুস্তাফিজকে বাদ দেওয়া মানে গোটা বাংলাদেশের মানুষকে অসম্মান করা। কিন্তু ক্রিকেটের ডিপ্লোমেসিটা একেবারে ভিন্ন, সেখানে হয়তো ক্রিকেটের ডিপ্লোমেসিতে আরেকটু বেশি সচেতন হয়ে বা দূরদর্শী ভূমিকা বাংলাদেশ পালন করতে পারত। দেখো, বিষয়টা হচ্ছে এত জটিল করে দেখা বা বলার কিছু নেই। বিষয়টা হচ্ছে আইসিসির কর্মকর্তারা বা গোটা বিশ্বই তো জানে যে চলমান পরিস্থিতিতে গত 17 মাস গণ অভ্যুত্থানের পর ভারত এবং বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দুদেশকে ভিসা দেওয়া বন্ধ রেখেছে, বিশেষ করে পর্যটক ভিসা বলছি, যেখানে বলে দিচ্ছি পর্যটক ভিসা, লোকে বেড়াতে আসতে চায়, সেই ভিসা দেওয়া বন্ধ আছে। পরবর্তীতে দীপু দাস হত্যা মামলার ঘটনার পরে কলকাতাতে বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো, যদিও প্রশাসন সেটা সদর্পে যথাযথ ব্যবস্থা নিয়ে রুখেছে। দিল্লিতেও হয়েছে, বাংলাদেশও ভিসা দেওয়া বন্ধ রেখেছিল। এই জিনিসগুলোকে অস্বীকার করতে পারে আইসিসি? সংকটময় পরিস্থিতিকে অস্বীকার করা যায়? এটাও তো ঘটনা যে বাংলাদেশ আইসিসি নথিভুক্ত ক্রিকেটের টিম হয়েছে, তারা তো এই উচ্চতায় পৌঁছেছে। না না, আমি কথাটা শেষ করতে দাও। বিষয়টা হচ্ছে তো তারা তো খেলতে চায়, তারা বিশ্বকাপের এই মঞ্চে তো পৌঁছতে পেরেছে তাদের প্রতিভার ফলে। না, তারা কেন সরে আসতে চাইছে? এখানে আরেকটা পয়েন্ট, এটাও কিন্তু যখন আমরা আইসিসি সমালোচনা করছি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করছি, সেক্ষেত্রে আবার বলতে হবে ক্রিকেট লাভার হিসেবে যেহেতু বলেছি যে আমরা আজকে সীমান্তের মধ্যে থাকবো না, সেখানে কিন্তু পরিষ্কার করে আবার বলছি বাংলাদেশের এই যে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখার বিষয়ে একজন ভারতীয়ই কিন্তু অগ্রাধিকার ভূমিকা পালন করেছিলেন। সেই ব্যক্তির নাম জগমোহন ডালমিয়া। ও তৎকালীন আইসিসির প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশকে
তিনি এই বিশ্বকাপে মঞ্চে আনার জন্য একজন ভারতীয় হিসেবে তিনি কিন্তু রোল প্লে করেছিলেন যে প্রতিবেশী বাংলাদেশকে কিভাবে অন্তর্ভুক্তি করা যায়। নিঃসন্দেহে বাংলাদেশের যোগ্যতাই, কারণ খেলতে না পারলে তো জগমোহন ডালমিয়ার পক্ষে আন্তর্জাতিক খেলায় আসরে আনা সম্ভব ছিল না। বাংলাদেশ নিশ্চয়ই তার যোগ্যতায় খেলেছে, এসেছে, তারা তো যোগ্যতায় উঠেছে অবশ্যই। কিন্তু কিন্তু পরমাশিস আমি বলবো বাংলাদেশি ক্রিকেটাররা, আমি বলবো মুস্তাফিজুর ইস্যুতে, আমি আবারও বলছি, মুস্তাফিজুর ইস্যুতে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, যে কারণেই নিয়েছে, কিন্তু 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বাংলাদেশিরা অন্তর্বর্তী সরকার যে আত্মগরিমা, অপমানিত বোধ যে আমরা ভারতে গিয়ে খেলবো না, আমরা নিরাপত্তার আশঙ্কা করছি, আমার তো মনে হয় তারা গুড সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ কি? তার কারণ তারা ভারত বিদ্বেষী নয়। আমার মনে হয় তার অন্তর্নিহিত খুব পিন পয়েন্ট থেকে যদি মনে করো, আজকে যদি কোনো প্লেয়ার বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার এত কিছু বলার পরেও দীপুদাস হত্যা হয়, কে অ্যাসিওরেন্স দিচ্ছে না? আমি তোমাকে তারা না আসে এখানে খেলতে এসে যদি কোন রকম কোন একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কটা নষ্ট হবে। এই দায়িত্বটা আইসিসি নেবে? সব দায়িত্ব তারা নেবে। না আমি তোমাকে আইসিসি ক্রিকেটটা পরিচালনা করুক। আজকে কোন ক্রিকেট প্লেয়ার যদি কোনো কারণে এখানে এসে কোন সাংবাদিক, কোন দর্শক, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, দায়িত্বটা কার ঘাড়ে গিয়ে পড়বে? ভারত সরকারে গিয়ে পড়বে। এখনো কি দায়িত্বটা কার ঘাড়ে গিয়ে পড়েছে? ভারত সরকারের ঘাড়ে গিয়েই পড়েছে তো, কারণ আইসিসি ঘুরিয়ে ভারত সরকারকেও ছোট করা হলো। আমি তোমাকে বলছি, তুমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বললে যে তারা সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক। ভারত সরকার কিন্তু সিনে ছিল না। আমি এখানে বলবো যে ডিপ্লোম্যাসিতে কিভাবে ভারত সরকার কিভাবে খেলেছে আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে খেলছে, বিষয়টি কিন্তু একেবারেই দৃশ্যমান। ভারত সরকার কিন্তু সিনে নেই, কিন্তু তারা পেছন থেকে বিষয়টিকে পরিচালনা করেছে। আর বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি সিনে, তারা ফ্রেশ বা কিছু সেন্টিমেন্টাল সিদ্ধান্ত নিয়েছে। আমি বলতে চাইছি না যে সিদ্ধান্তটি তারা ভুল নিয়েছে। তারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা নিজের দেশের, এটাতে কোনো অন্যায় নেই। তার দেশের একটা প্লেয়ারকে কোনো কারণ ছাড়া বাদ দেওয়া হয়েছে, তারা ভাবছে নিরাপত্তা, সে নিরাপত্তা, তারা তো অন্যরকম কোনো বদনাম করছে না। নিরাপত্তার বিষয়টি আমরাই তো প্রথম কলকাতা, আমরাই তো শুরু থেকে, আমরা তো ক্রিকেটের আমরা তো কোনো সীমান্ত মানিনি, আমরা ক্রিকেটকে নিয়ে আলোচনা করেছি। এবং সেক্ষেত্রে আমাদের ভারত সরকার, সাউথ ব্লক, স্বরাষ্ট্র মন্ত্রী জয় শাহ, আইসিসি, বিসিসিআই, আমরা সবার ক্ষেত্রেই সবার ভূমিকা নিয়ে কখনো আলোচনা, কখনো সমালোচনা করেছি, আমরাই তো করেছি। এবং আজকে আবার বলছি যে এক্ষেত্রে সিদ্ধান্তটি যতটা ক্রিকেটীয় হওয়া উচিত ছিল ভারতের দিক থেকে, আইসিসির দিক থেকে, ততটি হয়নি। আবার উল্টো পিঠে বাংলাদেশের পক্ষ থেকেও, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতটা ক্রিকেটীয় হওয়া উচিত ছিল বা ক্রিকেটীয় ভাবে ডিল করা উচিত ছিল, সেটা হয়নি। তারাও খুব দ্রুত রিয়্যাক্ট করেছে এবং সেই রিয়্যাক্ট করবে বলেই আইসিসি কিন্তু একটা স্ক্রিপ্টেড প্ল্যান ইমপ্লিমেন্ট করেছে। আর না হলে এই ভোটিং কিন্তু এই একেবারে যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখন এই ভোটিংটা হয় না। কিন্তু ভোটিং এর মাধ্যমে দেখো কতটা শার্প প্ল্যান ইমপ্লিমেন্ট করেছে আইসিসি, যে পৃথিবীর ক্রিকেট বোদ্ধাদের কাছে, সমালোচকদের কাছে, গণমাধ্যমের কাছে এটা ক্লিয়ার যে ভাই আমাদের কিছু ছিল না দায়িত্ব। এই যারা স্টেক হোল্ডার, সেই সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে বসেছি। স্টেক হোল্ডাররা ভাই ভোটিং দিয়েছে, সেখানে 15 জন স্টেক হোল্ডারের মধ্যে 13 জনই এই যে বাংলাদেশের দাবি ভেন্যু বদলানো বা ভারতে না খেলার, তার বিপক্ষে রায় দিয়েছে। আর 2 জন, তারা তাহলে সেই 14টা দল দায়িত্ব নিক, নিরাপত্তাটা তারা দায়িত্ব নিক। তুমি ক্রিকেটের মঞ্চে সব দলকে তুমি ডেকে এই সিদ্ধান্ত দিচ্ছি, মানছে না, আপনারা বলুন কি করা উচিত? সবাই বাংলাদেশের বিরুদ্ধে গেল। বাংলাদেশ কি ক্রিকেট খেলতে চাইছে না? দেখো নিরাপত্তার কথা বলছে, সেটাই তো পরিষ্কার বোঝো। এখানে বিসিসিআই এর কোনো দোষ নেই, ভারত সরকারও ইনভলভ নয়, আইসিসির পরিচালনার ভিত্তির ভুল। না, এটা একটু সাংঘর্ষিক হলো বিসিসিআই। না সাংঘর্ষিক না, আমি ডাইরেক্ট বলছি। বিসিসিআই কি মুস্তাফিজুরকে বাদ দিতে কোনো দেরি করেছে? কেন বাদ দিতে সেটা আমি তোমাকে আগের দিনও বলেছি, কতগুলো ইন্টেলিজেন্সের ব্যাপার থাকে। পরমাশিস, আজকে বিতর্ক কিন্তু খুব পরিষ্কার, বিতর্কের জায়গা তৈরি করে দেওয়া হয়েছে, স্পেস তৈরি করে দেওয়া হয়েছে খুব সূক্ষ্মভাবে। আমরা শুরু থেকেই বলছি স্ক্রিপ্টেড প্ল্যান। মোস্তাফিজুর রহমানকে বিশেষ কারণে বাদ দিতে বলা হয়েছে। কে বলেছে? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বাদ দিতে বলেছে। কি আয়োজন?
আইপিএল আয়োজন। কে ছিল পার্টিসিপেন্ট? বাংলাদেশি একজন ক্রিকেটার, বাংলাদেশ ছিল। বিশেষ পরিস্থিতি কি? নট ইয়েট ক্লিয়ার। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কি? হেজি। একেবারে পলিটিক্যাল একটা যুদ্ধ চলছে, দুই দেশের মধ্যে একটা কূটনৈতিক যুদ্ধ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে তো বাংলাদেশ খেলতে আসতে চাইছে না, এটা বাস্তব। বিশেষ কারণ কি? বিশেষ কারণ নিঃসন্দেহে নিরাপত্তা ইস্যু। এটাই বাংলাদেশ ভাববে, বাংলাদেশকে ভাবাতে বাধ্য করা হবে, বা ভাবতে বাধ্য করার জন্য বা ভাবতে একটা রসদ দেওয়া হবে, এবং তারপর বাংলাদেশ এই রকম একটি হঠকারী সিদ্ধান্ত নেবে, এবং তারপর কি হবে? স্ক্রিপ্টেড প্ল্যান, অন্য একজন দলকে ইনক্লুড করে চলো বিশ্বকাপ এগিয়ে চলুক, টি-20 কাপে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এটাই তো আমরা দেখছি আজকে পর্যন্ত। আইপিএল কে চ্যাম্পিয়ন হবে কে কবে খেলবে সেই শিডিউলটা না ভেবে বাংলাদেশ এই ক্রিকেটের উচ্চতা এসেছে, তারা কেন খেলবে না? তারা তো খেলতে চাইছে। ভাই নিরাপত্তারও তো আগে, এটা তো চলমান পরিস্থিতি বলতে লাগে। গত 17 মাসে ভারত বাংলাদেশের যে চলমান পরিস্থিতি সে তো সংকটময়। আমি একটু শেষ করব, আমি শেষের দিকে যাচ্ছি, প্রায় অনেকটাই সময় নেওয়া হয়ে গিয়েছে। দেখো, প্রথমে যে বিষয়টি, যে আইসিসির যুক্তি কেন তারা অনর, এই বিষয়টি একটু এক্সপ্লেন করা প্রয়োজন দর্শকদের। এখানে আমরা প্রথম কলকাতা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি, আমরা কোর জিও পলিটিক্স নিয়ে কাজ করি। খেলা আমাদের বিষয় নয়, কিন্তু খেলা যেহেতু জিও পলিটিক্স এর মধ্যে ঢুকে গিয়েছে, তাই প্রথম কলকাতা চোখ বন্ধ করে থাকতে পারেনি। শুরু থেকেই প্রথম কলকাতার এডিটোরিয়াল টিম এই পুরো বিষয়টি গভীর পাখির চোখ দিয়ে অবজার্ভ করেছে, এবং আমরা কিন্তু প্রতিদিন যতটা সম্ভব আমাদের অন্য পেশাদার কাজ শেষ করে আমাদের নিজস্ব কর্মজীবন বাদ দিয়ে আমরা কিন্তু চেষ্টা করেছি। আমাদের আজকে কোর বিশ্লেষণ হচ্ছে আইসিসি যুক্তি এবং কেন তারা অনর। দেখো, আন্তর্জাতিক ক্রিকেটে এখানে আবেগ অনেক ক্ষেত্রেই চলে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যে অবস্থান নিয়েছে তার ভিত্তি 3টি বিষয়। 1, স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, আমি তোমাকে বললাম। 2, ভেন্যু ভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা কাঠামো। 3, আয়োজক দেশের আনুষ্ঠানিক আশ্বাস। এই যে 3টি জায়গাতে আইসিসির দাবি, ভারতে বাংলাদেশ দলের কোন রকম যাচাইযোগ্য বা বিশ্বাসযোগ্য হুমকি নেই। এটি গতকালকে আমরা দেখেছি। এখান থেকে আইসিসি বলছে যে একটি বিচ্ছিন্ন খেলোয়াড় সংক্রান্ত ঘটনার সঙ্গে বিশ্বকাপে নিরাপত্তাকে যুক্ত করা হলে এটি একটি নির্মম বাস্তবতা এবং আন্তর্জাতিক কাঠামোর দৃষ্টিতে নিয়ম। অর্থাৎ আইসিসি মনে করছে যে এই মুহূর্তে এই ধরনের নিরাপত্তার কথা বলে যদি একটি দেশ আন্তর্জাতিক এরকম একটি আয়োজন থেকে সরে দাঁড়ায়, তাহলে একটি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হবে, এবং আগামীতে অন্য একটি দলও একই রাস্তায় হাঁটবে। এটি কিন্তু তাদের দিক থেকে লজিক্যাল পয়েন্ট, কাগজে কলমে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে তাহলে ভোটিং এত দেরি কেন পরমাশিস? দেখো, এটাই সবচেয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমি শুরুতেই দর্শকদের বলেছি। যদি আইসিসি এতটাই নিশ্চিত ছিল, তাহলে শুরুতেই কেন তারা এই স্পষ্ট অবস্থান নিল না? কেন একের পর এক বৈঠক, চিঠি, সময়ক্ষেপণ, এই ক্রাইসিস ম্যানেজার পাঠানো ভার্চুয়াল বৈঠক, স্টেটমেন্ট পাল্টা স্টেটমেন্ট? যদিও ভারত আইসিসি বিসিসিআই এর পক্ষ থেকে পাল্টা স্টেটমেন্ট কম হয়েছে। এখানে আমার বিশ্লেষণ যে এটি একটি ফাঁদ হতে পারে, কারণ সময় যত এগিয়েছে বাংলাদেশের অবস্থান ততটাই আবেগ নির্ভর হয়ে উঠেছে, আর সেই আবেগের প্রক্রিয়াকেই শেষ পর্যন্ত বলা হলো নিয়মের বাইরে। একেবারে সুনির্দিষ্টভাবে আইসিসি এখন বাংলাদেশের এই আবেগকে তারা তো প্রশ্রয়ই দিল না, নিরাপত্তার বিষয়টি একেবারেই আমলে নিল না, বরং বাংলাদেশের এই আবেগ, এই নিরাপত্তার তাদের দিক থেকে যৌক্তিক প্রশ্নকে বলল যে আইসিসির আন্তর্জাতিক নিয়মের বাইরে। আর এটা যদি পরমাশিস পরিকল্পিত না হয়, তাহলে এটাকে বলা হবে কৌশলগত সুবিধা নেওয়া। আইসিসি কি সেই কৌশলগত সুবিধা নিল না? পরিষ্কার বিষয়টা এত করে বলার কিছু নেই। বিষয়টা হচ্ছে আইসিসি লেজে গোবরে হয়েছে। আইসিসি তাদের নির্দেশ, আন্তর্জাতিক যে আইসিসির যে নিয়মাবলী, এটা তো প্রথম দিনই নোটিশ করে জানিয়ে দিতে পারতো, মেল করে জানিয়ে দিতে পারতো, বা প্রথম দিনই এটা ভোটাভুটিতে চলে আসতে পারতো। নোটিশ, ভার্চুয়াল বৈঠক হচ্ছে। আইসিসি আইপিএল কে সার্থক করতে গিয়ে আইসিসি ভারত বাংলাদেশের বিদ্বেষটাকে, এই পরিবেশটাকে আরো এস্টাবলিশ করে দিল। ভাই, আমি নিরাপত্তা অভাব ফিল করছি, আমি খেলতে চাই, আমি অন্য জায়গায় গিয়ে খেলতে চাই। আচ্ছা, তুমি ভারত বাংলাদেশের সম্পর্কটা কিন্তু ঐতিহাসিক। আজকে এটা এস্টাবলিশ হয়ে গেল আইসিসির মূর্খামির জন্য। তুমি ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে যা নিয়মাবলী আছে সেটা যদি তুমি প্রথম দিনই জানাতে, তাহলে কিন্তু আজকে বাংলাদেশ এই আত্মগরিমা সেন্টিমেন্ট নিয়ে জায়গাটা ভাবতো না। তাহলে শোনো, জানাবে কেন? আইসিসির সদস্যভুক্ত দেশ বাংলাদেশ তো সমস্ত নিয়ম কানুন জানে। বিষয়টি নিয়ম কানুনের বাইরে, বিষয়টি ইমোশনাল, বিষয়টি যৌক্তিক দাবি, নিরাপত্তা এবং তাদের জানে তো বটে। বাংলাদেশ যখন এই জিনিসটা করছে যে আমরা খেলবো, আমরা খেলতে যাব না, বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাব না, অন্য ভেন্যু দিন। যখন অন্য প্রসঙ্গ শ্রীলঙ্কার কথা বলছে, তখন তো একবার মনে করিয়ে দেবে না
সেটা এতদিন পর কেন ক্রাইসিস ম্যানেজার পাঠাতে হচ্ছে কেন? একদম, কালকে কি ক্রাইসিস ম্যানেজার পাঠিয়েছিল? কালকে কি সবাই সশরীরে গেছিল? ভার্চুয়ালি বৈঠক হয়েছিল তো। সেই বৈঠক তো আগের দিন করে নেওয়া যেতে পারতো। অন্তর্বর্তী সরকারকে ইনভলভ হতে হলো কেন? পরমাশি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, আমরা একদম কোর পয়েন্টে ঢুকছি শেষ দিকে। দেখো, এই যে বাংলাদেশকে কোণঠাসা করা হচ্ছে এবং কেন, এর পেছনে কারণটা একেবারে পুরোপুরি ক্লিয়ার। এই পুরো প্রক্রিয়ায় কোণঠাসা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। এর কারণ তারা আবেগে শক্ত অবস্থান নিয়েছে, কিন্তু সেই অবস্থানের পক্ষে আন্তর্জাতিক রিপোর্ট তারা ম্যানেজ করতে পারেনি। আর আইসিসি সেই দুর্বলতার জায়গাটিকে একদম চূড়ান্ত অস্ত্র হিসেবে কাজে লাগিয়েছে। কারণ আমি ওই বলেছি যে তারা তো চাইছিলই বাংলাদেশ আবেগের গহ্বরে ঢুকে পড়ুক এবং একটা হঠকারী সিদ্ধান্ত নিক। যদিও আমার বিশ্বাস শেষ পর্যন্ত বাংলাদেশ একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে। যাই হোক, আর আজকে এই পরিস্থিতির ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে খেললে সমালোচনা, না খেললে বাদ পড়া, এই দুটো পথই কিন্তু একই রকম ভাবে ক্ষতির। আর দৃষ্টান্ত কার জন্য বিপজ্জনক, এই বিষয়টিও কিন্তু আরেকটি বড় প্রশ্ন তৈরি করেছে। কারণ আইসিসি বলছে যে এই ভেন্যু যদি বদলানো হয় এটি একটি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রক্রিয়াটিকেই যদি আরেকটা ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করে, যেমন ভবিষ্যতে কোনো বোর্ড যদি রাজনৈতিক বা নিরাপত্তার উদ্বেগ তোলে, তখন কি তাকে একইভাবে কোণঠাসা করা হবে না? সিদ্ধান্ত কি তখনও রিপোর্ট বনাম আবেগ এই দ্বন্দ্বে আটকে রাখা হবে না? এই প্রশ্নগুলো কিন্তু এখন বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎকে খুঁজছে। মানে এটাকে কিন্তু তুমি কোনো রকম ভাবে অযৌক্তিক কিংবা দৃশ্যমানের বাইরে এমনটা নয়। এখন কিন্তু ক্রিকেটটার এই মুহূর্তে ক্রিকেটের 22 গজে নেই পরমাশিস। ক্রিকেটের 22 গজে কিন্তু 22 রকম ভূ রাজনীতি ঢুকে গিয়েছে। এটাকে অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। আর এখানে ক্রিকেটকেও একই রকম ভাবে ভূ রাজনৈতিক এবং ক্রিকেট ডিপ্লোমেসিতে কূটনীতিকে কিন্তু ইনভলভ করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো কোনো ক্ষেত্রে কয়েকটা জায়গায় হয়তো একটু ভুল করে গিয়েছে, জানি না। আমি শেষ পর্যন্ত আমার বিশ্বাস যে বাংলাদেশ সরকার, এই মুহূর্তে যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশের বিসিবি ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তারা হয়তো একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে। কোনো মিরাকেলে হয়তো কোনো কাজ হবে না। সিদ্ধান্ত এখন বাংলাদেশের হাতে, বাংলাদেশের কোর্টেই বল। কারণ আইসিসি এটা পরিষ্কার বোঝা গেল, বিশ্বমঞ্চে ক্রিকেট খেলতে গেলে আমি আমার নিরাপত্তার কথা কোনোদিন আর বলতে পারবো না, কিন্তু আবার আইসিসি ঘুরিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্সিকে দিয়ে বিশ্লেষণ করা নিরাপত্তার প্রশ্নে। একদম সেটা তো অবশ্যই। কিন্তু আমি নিরাপত্তা নিয়ে বলতে পারবো না। তোমাকে আমি শেষ প্রশ্ন করব, খুব অল্প সময়, মানে খুব সংক্ষিপ্ত ভাবে তুমি উত্তরটা দেবে। সেটা হচ্ছে, তুমি আমরা আলোচনা করার আগে অফ ক্যামেরায় তুমি বলছিলে একটা কথা, এটা আমি অন ক্যামেরায় বলছি, যে 2024-এর 5 আগস্টের পর ভারত বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্কের একটা নেতিবাচক প্রভাব পড়েছিল, বা দুই দেশের মানুষে একটা বিদ্বেষমূলক একটা আচরণ বা স্বভাব তৈরি হয়েছিল, তুমি বলছিলে যে এটা থেকেও শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে একটা প্রকট আকার ধারণ করেছে। তোমার বক্তব্য ছিল যে এবার ক্রিকেটের এই সিদ্ধান্ত আরো বেশি বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিদ্বেষী। তার জন্য আইসিসি দায়ী। আমি বিসিসিআই কে বলবো না। বিসিসিআই হয়তো নিশ্চয়ই ভেবেছে কোন ইন্টেলিজেন্স থেকে। আইসিসির 95% তাতে কোনো অসুবিধা নেই। শোনো, 90% যদি হতো তাহলে 14খানা দেশের সমর্থন নিতে হলো কেন কালকে? ভোটাভুটি করার কি দরকার ছিল? ওইটা তো দৃশ্যমানতা, ওখানে তো দেখাতে হবে না হোক। কারণ তোমাকে যখন কোনো অফিসিয়াল হয়ে যায়, যখন কোনো কিছু অফিসিয়াল হয়ে যায়, আইসিসি তে যদি 90% ভারতের অঙ্গুলি এলন থাকতো, তাহলে 14খানা দেশখানা নিয়ে ভোটাভুটি করার কি দরকার ছিল? আইসিসি কি এই নিরাপত্তাটা দিতে পারবে? যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়, ভারত সরকারের ঘাড়ে কোনো দায় পড়বে না? হোক না জয় শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, হতেই পারে, সে যে কেউ হতে পারে। ভাই, আইসিসির 95% কর্মকর্তা এবং আইসিসি যারা নিয়ন্ত্রক, তাদের 95% আমাদের ভারতীয়। তারা তো সিদ্ধান্তটাই 95টা লোককে নিয়ে নিতে পারতো। তাহলে 14-15টা দেশ কেন কাঠগড়ায় কালকে দাঁড় করালো বাংলাদেশকে? বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তুমি বিষয়টি খুব পরিষ্কার। আমি আমার দর্শকদের আবেগকে শ্রদ্ধা করছি, কিন্তু আমি আবেগে ভুলকে সত্য বলে প্রতিষ্ঠা করছি না। এটা যদি বাংলাদেশের 95% বাংলাদেশি নিয়ন্ত্রণ করতো আইসিসি, আজকে যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে ভারতের বিরুদ্ধে, একই রকম ভাবে বাকি 14টি দেশ ভোট দিত। দায়িত্ব নিয়ে বলছি আমি, আমার যা সাংবাদিকতার অভিজ্ঞতা বা বেসিক নলেজ, তাতে পরিষ্কার ভাবে এটাই হচ্ছে বাস্তবতা, যেখানে 95% ভারতীয় কর্মকর্তা দ্বারা পরিচালিত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, সেখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা শ্রীলঙ্কা
বা অন্যান্য দেশের পক্ষে আইসিসির যে তাদের তো মাইন্ডসেট আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। কোন সরকারের বক্তব্য তাহলে তো ভাই নিরপেক্ষতা কিছু নেই, তাহলে তো ভাই নিরপেক্ষতা কিছু নেই, সেই দেশগুলো প্রত্যেকের তাহলে তো এগুলো ভেক। এই তো বললাম যে এখানে ক্রিকেটে আর 22 গজে ক্রিকেট খেলা নেই। ক্রিকেট আর সরি টু সে ক্রিকেট ভদ্র মানুষের খেলা বলে যে দাবি করা হয়, ক্রিকেটে যে নির্লিপ্ত হবে আমরা আমাদের দেশের জার্সি শরীরে চড়িয়ে আমরা নিজের দেশের পতাকা পথ করে উড়িয়ে যেভাবে আমরা চিৎকার করি, আমরা বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিকে বলে চিৎকার করি, সেখানে শুধুমাত্র আমাদের চিৎকারকে ভ্যালু করে বিক্রি করা হয় ক্রিকেটে। আর ক্রিকেটীয় সংস্কৃতি নেই। এটা আমি বাংলাদেশ ভারতের এই চলমান ক্রিকেট যুদ্ধ নিয়ে আমি বলছি না, ওভারঅল এটি সামগ্রিকভাবে এই আইসিসির যে ভূমিকা তাতে পরিষ্কার করলো যে ক্রিকেট পরিষ্কার যে শেখ হাসিনা দিল্লিতে থাকার কারণে বাংলাদেশিদের মধ্যে যে বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, এই আইসিসির এই খেলা পরিচালনা করতে গিয়ে যা পরিস্থিতি তৈরি হলো, এতে আরো প্রকট হয়ে গেল। এটাকে এস্টাবলিশ করা হচ্ছে। ক্রিকেটীয় সংবিধানে আর আইসিসি চলছে না। আইসিসি সংবিধানে অবশ্যই ভূ রাজনীতি ঢুকে গেছে এবং আইসিসি যখন যে দেশের প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠ থাকবে, আইসিসি সেই দেশের প্রতিনিধি দ্বারাই নিয়ন্ত্রিত হবে। এটাই এখন বাস্তবতা। আমরা প্রিয় দর্শক শেষ করব। তোমাকে অনেক আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা বলার দরকার নেই, তাহলে আর আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা বলার দরকার নেই, যে এখানে পাল্লাভারী নিয়ন্ত্রক সংস্থা হবে। ঠিক আছে, পাল্লাভারী নিয়ন্ত্রক সংস্থা তুমি যেটা বলতে যাচ্ছ, আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থাকে পাল্লাভারী সংস্থা তুমি বলছো, সেটা হয়তো হতেই পারে। কোথাও গিয়ে তোমার মধ্যেও হয়তো হতে পারে যে না, নিরপেক্ষতা হারালে অবশ্যই তোমার বলার অধিকার আছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করব। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তুমি ক্রিকেটীয় ভাষায় সীমান্ত না মেনে তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ মন্তব্য তুলে ধরেছো, কখনো কোনোটা ব্যক্তিগত, কোনোটা আবেগতাড়িত, কোনোটা যৌক্তিক। তোমার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, শেষ করব। আজকের এই সিদ্ধান্ত কোনো একটি সাদামাটা গল্প নয়, এই সিদ্ধান্ত কোনো আবেগী স্লোগানও নয়, এটা একটি বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর সিদ্ধান্ত। আজ বাংলাদেশ যদি আবেগের সিদ্ধান্ত নেয়, তার মূল্য দিতে হবে দেশটিকেই, দেশটির ক্রিকেটকে। আর যদি বাস্তবতায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে প্রশ্ন উঠবে, এই পুরো প্রক্রিয়া কি সত্যি ন্যায় বিচার হলো? আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গের এই আলোচনা থেকে একটা প্রশ্নই করতে চাই, এই সংকট কি শুধুই বিশ্বকাপের, নাকি বিশ্ব ক্রিকেটের নোংরা কূটনীতির স্থায়ী প্রবেশের? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। আর প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো আপনাদের কাছে অনুরোধ থাকে, আমাদের এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর আজকে এই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি যদি ভালো লাগে, তবেই কেবলমাত্র আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক করতে পারেন। আমাদের প্রতিদিনকার আমাদের এই ভিডিও আমরা প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন।